ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছিলেন এবং অপমানিত হতে হতে তিনি যখন একেবারে মৃত্যু মুখে পতিত হওয়ার পর্যায়ে পড়েছিলেন, দেশের সমস্ত বিচারালয় তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান তার পক্ষে একটা শব্দ করার মতো অবস্থায় ছিল না। একটার পর একটা মামলার রায় তার বিরুদ্ধে যাচ্ছিল এবং অবিশ্বাস্যভাবে তার যে মামলার শুনানিগুলো যেভাবে দ্রুততার সাথে হচ্ছিল, অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় জেলে চলে যাবেন এবং তাকে ফাঁসিতে টানানো হবে। আমরা যারা এই দুটো পরস্পর বিরোধী দৃশ্য দেখছিলাম, তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছিল। প্রথমত, শেখ হাসিনা কেন ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে, যার কিনা দুনিয়া জোড়া সুনাম এবং সুখ্যাতি রয়েছে, তাকে এভাবে অপদস্থ করছেন এবং তার পিছনে এভাবে সর্বশক্তি নিয়োগ করছেন? আওয়ামী লীগের যারা একেবারে কট্টর, তারা হয়তো শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করতেন, কিন্তু কেন শেখ হাসিনা ইউনূসের বিরুদ্ধে এতটা কঠোর, এটা তারা কেউ বুঝতে পারেনি, যেভাবে আমরাও বুঝতে পারিনি। অনুরূপভাবে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করেছেন এবং তাকে মনে করেছেন যে তিনি পশ্চিমা শক্তির একটা রূপকল্প বাংলাদেশে, আমেরিকা, ইউরোপ এবং তাবৎ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত রথী মহারথী রয়েছেন সবাই ইউনূস বন্দনায় মত্ত এবং ডক্টর ইউনূসের জন্যে বা তাকে বাঁচানোর জন্য আমেরিকা দরকার হলে পুরো পেন্টাগনকে বাংলাদেশে নিয়ে আসতে পারে, অথবা আমেরিকার যে ওয়ার মেশিনারিজগুলো রয়েছে, তাদের সপ্তম নৌবহর, তাদের যত যে ত্রিমাত্রিক যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেগুলো তারা বঙ্গোপসাগরে পাঠাবে। মার্কিন মেরিন সেনারা বঙ্গোপসাগর থেকে এসে ঢাকায় এসে ডক্টর ইউনূসকে উদ্ধার করবে এবং ডক্টর ইউনূসের পক্ষে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেবে। এইরকম উচ্চাশা যারা করছিলেন, তারা ক্রমশ হতাশ হতে 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 মনে হচ্ছিল যে এরপরে আর অপমান থাকে না। শেখ হাসিনার দ্বারা আজ বাইডেন অপমানিত হয়, তো কাল ব্লিংকেন অপমানিত হন। পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি রাষ্ট্রদূত রয়েছেন পিটার ডি হাস, তিনি নাজেহাল হতে হতে একেবারে বাংলাদেশ থেকে চাকরি হারিয়েই তিনি চলে গেলেন। এর কারণ হলো, সবাই ধারণা করেছিল যে তাকে যে মিশন দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল ইউনূসকে রক্ষা করা, এটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করা, এই জিনিসগুলো 2024 সনের জানুয়ারি মাসের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে একেবারে আমেরিকা নাস্তা নাবুদ হয়ে এখান থেকে একেবারে বাক্স প্যাটরা বা তল্পি তল্পা সহ পালিয়ে যাওয়ার মতো যখন অবস্থা হলো, তখন একেবারে আবাবিল পাখির মতো যেভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনে ছাত্ররা এবং জনতারা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, এটা আমার কাছে মনে হয়েছে ঐতিহাসিক সেই আবাবিল পাখির ঘটনার মতো, যে পাখির হাতে অত্যন্ত প্রভাবশালী রাজা আব্রাহা, তার পতন ঘটেছিল। এবং বাংলাদেশের এই যে আবাবিল পাখি, এই আবাবিল পাখিদের কারণে শেখ হাসিনা গদিচ্যুত হলেন আর তার জায়গাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বসলেন একেবারে স্বপ্নের মতো। ডক্টর ইউনূস এই পরিবেশ এবং পরিস্থিতি কতটা তিনি মানিয়ে নিতে পেরেছেন আমি বলতে পারবো না, তবে আওয়ামী লীগের যারা গত 15 বছর যাবৎ এই সুখ স্বপ্ন ভোগ করে আসছেন, যাদের মধ্যে প্রধানতম শেখ হাসিনা, তিনি হয়তো মনে করছেন যে আমি দুঃস্বপ্ন দেখছি, এই বুঝি ভোর হলো,
এই দুঃস্বপ্ন কেটে যাবে। এই বুঝি সকাল হলো এবং তিনি সকালে ঘুম থেকে উঠে গণভবনের আবার সে সানাই, আবার সে নহবত, আবার সে রাজকীয় খাবার তিনি খাবেন, সানাই নহবত শুনবেন। তার উজির নাজির পাত্র মিত্ররা আবার তার সামনে আসবে, আবার নতুন একটা জীবন শুরু হবে। তিনি দিল্লিতে বসে এই স্বপ্ন দেখছেন, অর্থাৎ এই যে এখন যা কিছু হচ্ছে, আমরা ঘুমের ঘোরে যে সকল দুঃস্বপ্ন দেখি, তিনি হয়তো সেটিকে সেই দুঃস্বপ্ন মনে করছেন। তো এই যে সার্বিক যে পরিস্থিতি এবং প্রেক্ষাপট, এটি শুরু হয়েছে 2009 সন থেকে, ইউনূস ভার্সেস শেখ হাসিনা। আমরা যে যাই মনে করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কতগুলো প্রকৃতির আইন তিনি কার্যকর করেন ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে, মুসি থেকে শুরু করে ধূপা নাপিত এবং সেখান থেকে একেবারে রাজাধিরাজ, মহারাজ বা সম্রাটদের জীবনে এই প্রকৃতির আইনগুলো ঘটতে থাকে। প্রতিটি মানুষ তার জীবনের যে সফলতার যে ক্ষেত্রগুলো, অধিক্ষেত্রগুলো সে দেখতে পারে, বুঝতে পারে। আর তার যে পতনের অধিক্ষেত্রগুলো, যেখানে তার পতন হবে, এই জিনিসগুলো সে দেখতে পারে, বুঝতে পারে এবং তার শরীর মন ঠিক সেই জায়গাগুলো সম্পর্কে সবসময়ই সচেতন থাকে। আমরা যে ইতিহাসে পড়ি, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে অঙ্ক করে জ্যোতিষীরা মানে হাজার হাজার বছর ধরে তারা ভবিষ্যৎবাণী করে দিত যে কার হাতে কিভাবে কার পতন হবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই যে উপকথাটি, এটি হলো হিন্দুদের যে দেবতা বা দেবতা, অন্যতম প্রধান দেবতা শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণর হাতে তার মামা কংস, অত্যাচারী রাজা কংস, তার পতন হবে। এই ভবিষ্যৎবাণীটি কংসের যে রাজদরবারের যে জ্যোতিষী, সে কিন্তু আগেই বলে দিয়েছিল। তো সেই নিয়তি থেকে বাঁচার জন্য কংস অনেক চেষ্টা করেছে, কিন্তু নিয়তি থেকে সে বাঁচতে পারেনি এবং তাকে শ্রীকৃষ্ণের হাতেই মরতে হয়েছে। আপনারা যদি ইতিহাসের অন্যান্য বইগুলো পড়েন, সেখানেও দেখবেন যে এই নিয়তি নির্ভর অনেকগুলো কাহিনী আছে, বাস্তবতা আছে। আলেকজান্ডারের জন্ম পড়ে দেখেন, আলেকজান্ডারের মা অনেক আগে স্বপ্ন দেখেছিলেন তার গর্ভে এরকম একটি সন্তান আসছে যে কিনা পৃথিবী জয় করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী মা আমিনা, তিনিও স্বপ্নে দেখেছিলেন। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ভূমিষ্ঠ হলেন, সেই সময়টিতে তার অন্তরচক্ষু খুলে দেওয়া হয়েছিল এবং তিনি যা দেখতে পেয়েছিলেন ওটি ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে সুন্দর করে লেখা আছে। একইভাবে ইতিহাসের জনক হিরোডোটাস, তিনি অনেকগুলো কাহিনী বর্ণনা করেছেন, বিশেষ করে সর্বকালের সেরা রাজাদের রাজা, সম্রাটদের সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি যেভাবে জন্মলাভ করেছেন এবং তার হাতে তার নানার মৃত্যু, এবং সেই বিষয়টি তার নানা যেভাবে স্বপ্নে দেখেছিল এবং জ্যোতিষীদের কাছ থেকে জেনেছিল, চমৎকারভাবে সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন। একইভাবে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম, ফেরাউনের পতন, এটাও কিন্তু ভবিষ্যৎবাণী যারা করতেন তারা কিন্তু ফেরাউনকে জানিয়েছিল। তার জন্য যে রাতে হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হবে, সে রাতে বনী ইসরাইল সম্প্রদায়ের সবাইকে খুন করা হয়েছিল, নবজাতক শিশুদেরকে, কিন্তু নিয়তি থেকে ফেরাউন বাঁচতে পারেননি। এখন বাস্তবতায় চলে আসি। শেখ হাসিনাকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসিয়েছেন এবং তার দ্বারা অনেকগুলো কর্ম আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন এই সমাজে, এগুলো কার জন্য মঙ্গল, কার জন্য অমঙ্গল বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মের মাধ্যমে, শেখ হাসিনার কর্মের মাধ্যমে অনেকগুলো উদাহরণ আগামী দিনের যে পৃথিবী, সেই পৃথিবীর জন্য
একেবারে তামার পাতে তিনি লিখে দিয়েছেন, যেন মানুষ বুঝতে পারে অহংকার করলে কি হয় এবং ভালো কাজ করলে কি হয়, অত্যাচার করলে কি হয় এবং জুলুম করলে কি হয়, অবিচার করলে কি হয়। এবং যে ইতিহাস শেখ হাসিনাকে দ্বারা সৃষ্টি করা হলো 2009 থেকে এ পর্যন্ত, এরকম জলজান্ত ইতিহাস গত 100 বছরে অন্য কোনো দেশে ঘটেছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু বাংলার জমিনে যা ঘটলো, আফসোস আমরা এখনো তার থেকে শিক্ষা নিতে পারিনি। যা বলছিলাম সেটি হলো, শেখ হাসিনার পতন হবে। যেদিন তার পতন হবে, তার যে নমুনা, তিনি যেদিন তার উত্থান হয়েছিল 2009 সনে, উনি কিন্তু সেই দিনই বুঝতে পেরেছিলেন। এবং বুঝতে পারার কারণে তিনি কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আক্রমণ করেছেন। ডক্টর ইউনূসের মধ্যে তার পতনের প্রতিচ্ছবি তিনি দেখতে পেয়েছিলেন। ডক্টর ইউনূসের মুখের দিকে আমরা তাকাতাম, তার স্মিত হাসি দেখে মুগ্ধ হতাম, কিন্তু শেখ হাসিনা ডক্টর ইউনূসের মুখের দিকে তাকালেই আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পেত, নিজের মৃত্যুদূতকে দেখতে পেত, নিজের পতনের যে গহ্বর, ব্ল্যাক হোল, সেটা ডক্টর ইউনূসের মধ্যে তিনি দেখতে পেতেন। এর ফলে ডক্টর ইউনূসের নাম শুনলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলতেন। আমি নিজে ডক্টর ইউনূসকে নিয়ে তার সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে যখন তার খুব ভালো সম্পর্ক ছিল। তো ডক্টর ইউনূস আবার আমার কাছে বলেছেন যে তুমি একটু দেখো শেখ হাসিনার সঙ্গে এই বিষয়টি কথা বলো, আমার সঙ্গে শেখ হাসিনার একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও। তা আমি সরল বিশ্বাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন তার কাছে গিয়েছি, তিনি আমার দলের নেত্রী, সম্মানপূর্বক যখন আমি প্রস্তাবটা দিয়েছি, তিনি একেবারে তেলে বেগুনে রেগে অশ্লীল অশ্রাব্য ভাষায় তিনি ডক্টর ইউনূসকে গালাগাল করলেন, বললেন যে ওই বেঈমানের বাচ্চার সঙ্গে আর কোনো কথা নাই, বার্তা নাই, বৈঠক নাই। এটা 2012 সনের ঘটনা অথবা 2011 সনের ঘটনা, আমার ঠিক মনে নেই সালটি। আমি অনেকবার লিখেছি, অনেকবার বলেছি এই কাহিনী। তা আমি খুব অবাক হয়ে ভাবলাম যে ঠিক এইভাবে তিনি রিয়াক্ট করলেন কেন। এবং আমি যতটুকু জানি ডক্টর ইউনূসের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক একসময় ভালো ছিল, আর সেই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য কোনো কারণ ঘটেনি, তাদের মধ্যে লেনা দেনা কোনো কিছু ঘটেনি। 1/11 সময় তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয়েছিল, তার জন্য তো শেখ হাসিনা যদি রাগ করেন তাহলে তো খালেদা জিয়াও রাগ করতে পারেন, কিন্তু বিএনপি তো সেই প্রতিক্রিয়া কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেখাননি। তো শেখ হাসিনা কেন এত সেই যাকে বলা হয় ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে ডক্টর ইউনূসের জীবনকে হারাম করে দেওয়ার চেষ্টা করলেন? এর কারণ হলো এখানে প্রকৃতি নিদারুণভাবে খেলেছে। আমরা সবাই যা দেখেছি তা শেখ হাসিনা দেখেননি। শেখ হাসিনা তার পতনের দৃশ্য দেখতে পেয়েছেন। আবার অন্যদিকে ডক্টর ইউনূস ক্রমাগত লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। আমি অবাক হয়ে ভেবেছি যে 82 বছর 83 বছর যে লোকটির বয়স, তার এত সাহস আসে থেকে, এত প্রাণ শক্তি আসে থেকে। তিনি এই বিদেশে যাচ্ছেন, হাসি মুখে কথা বলছেন, আবার বাংলাদেশে এসে তিনি মামলা মোকদ্দমা মোকাবেলা করছেন এবং রাষ্ট্র কর্তৃক যে সকল সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো তিনি মোকাবেলা করছেন এবং কখনোই হতাশা ব্যক্ত করছেন না। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কেউ হতেন, তিনি হয়তো পালিয়ে যেতেন, তিনি বিদেশে থাকতেন, তার অনেক অনেক অপশন ছিল, সেগুলো তিনি ব্যবহার করতেন। তো সেগুলো না করে তিনি কেন বারবার অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, দেশে ফিরে আসছেন? তো এখন বুঝতে পারি যে তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে এরকম একটা শক্তি যোগানো হয়েছিল প্রকৃতির পক্ষ থেকে, আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে, যে তুমি বিজয়ী হবে এবং এটাই তোমার শেষ নয়, আরো আরো পরিণতি তোমার জন্য অপেক্ষা করছে। এবং সেই যে আসমানি শক্তি, সেই শক্তির বলে তিনি কিন্তু লড়াই করে গিয়েছেন। কিন্তু তার যদি সেই শক্তিটা না থাকতো, খোদাই শক্তিটা যদি না থাকতো, প্রকৃতির আশীর্বাদ যদি না থাকতো, তার প্রতি যে চাপ দেওয়া হয়েছে, ওইরকম চাপের 100 ভাগের 1 ভাগ চাপ দেওয়া হলে তার যে বয়স, তিনি হৃদযন্ত্রের যে ক্রিয়া, এটা
ক্রিয়া এটা বন্ধ হয়ে তিনি মারা যেতেন, ব্রেন স্ট্রোক হতো, মস্তিষ্কে রক্তক্ষরণ হতো, প্যারালাইজড হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। কিন্তু সেটি না হয়ে আজকের এই পরিণতি ঘটে গেছে অলৌকিকভাবে। কাজেই এই যে ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনা, এদের পরিণতি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে সংযত করতে পারি, সেটাই হবে আমাদের পাওনা এবং মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েতের একটি ওসিলা। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে জামায়াত ইসলামী বাংলাদেশ নিয়ে, আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সঙ্গে আমার যে রাজনৈতিক সম্পৃক্ততা, এটি প্রায় স্কুল জীবন থেকে। আমি যখন 7-8-এ পড়ি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আমাদের যে এলাকাটি, এটি রাজনৈতিকভাবে অসাধারণ একটা অনুকূল পরিবেশ সেখানে বিরাজ করত। সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল, লাইব্রেরি ছিল, গান ছিল, বাজনা ছিল, দুর্গাপূজা ছিল। ফলে কি হতো, আমরা একই সঙ্গে নজরুল জয়ন্তী, তারপরে রবীন্দ্র জয়ন্তী, তারপর সেই গ্রামে অজপাড়াগায় থিয়েটার হতো, যাত্রা গান হতো, নৌকা বাইচ হতো। মানে আবহমান বাংলার যে সাহিত্য, যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার, জারি সারি, ভাটিয়ালি, ভাওয়ালি, এই যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে আমার শৈশব কেটেছে। আমার সেই শৈশব থেকে বালক থেকে কিশোর বয়স, তার মধ্যে মুক্তিযুদ্ধের পর দেশের পরিবর্তিত অবস্থা, ৭৪-এর দুর্ভিক্ষ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ই নভেম্বর, সব কিছুর মধ্যেও সাহিত্য ছিল, সংস্কৃতি ছিল, আনন্দ ছিল। মুসলমানদের আনন্দ ছিল, হিন্দুদের আনন্দ ছিল। ফলে আমার জীবনটি একেবারে একটা ব্যালেন্সড জীবন। এ জীবনে কোন একটা বিষয়ের জন্য আমি কখনোই খুব উল্লসিত হইনি, আর কোন একটা বিষয়ের মধ্যে কখনো একেবারে হতাশার সাগরে নিমজ্জিত আমাকে হতে হয়নি। এর কারণ হলো আমার শৈশব, বললাম, শৈশব, কৈশোর, যৌবন, এর একটা বিরাট অংশ এতটা ব্যতিক্রম অবস্থার মধ্যে আমি পার করেছি। আমার কাছে মনে হয়েছে যে, বা এখনো হয়, যে বেঁচে থাকার জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে বহু উপকরণ দিয়েছেন। আপনি যদি বেঁচে থাকতে চান, কাজ করতে চান, তাহলে আপনার জন্য হাজারটি দরজা খোলা রয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, জীবনে অনেক ভালো বড় মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। সাহিত্যিক, কবি, দার্শনিক, ধর্মবেত্তা, পীর, দরবেশ, আউলিয়া, সকলের সঙ্গে মেশার তৌফিক হয়েছে। মানুষ হাজার কোটি টাকার সুযোগ থাকা সত্ত্বেও জীবনে কখনো অর্থ এবং বিত্তের দিকে তাকাননি, এরকম অসংখ্য মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে। জ্ঞানের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী ব্যক্তি জীবনে দেখিনি। কিন্তু কাছাকাছি হওয়ার পরে মনে হতো যে এতটা সহজ, এতটা সরল, মনে হয় যেন কিছু জানেন না। তিনি আমার কাছে এভাবে জিজ্ঞাসা করতেন, মনে হতো যেন আমি তার শিক্ষক। এরকম অসংখ্য মানুষ বাংলাদেশের নাম করা এবং সর্বকালের নাম করা, এই শতাব্দীতে তাদের নাম থাকবে। আমি ইসলামী তাহজিব এবং তমদ্দুন যারা ধারণ করতেন তাদের সঙ্গে মিশেছি, নাস্তিকতা যারা প্রচার করতেন তাদের সঙ্গে মিশেছি। তারপরে শান্তিপুরী বাংলা চালু করার জন্য, বা যারা বিশ্ব মানবতার জন্য 80-র দশকে ঘুরে বেড়াতেন, বাম রাজনীতির যারা ধারণা পোষণ করতেন, আবার একই সঙ্গে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল, আহলে সুন্নত, তাদের সকলের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে। আর সেই অভিজ্ঞতা থেকে মূলত আজকের এই কথাগুলো বলা, ছোট করার জন্য নয়, বড় করার জন্য নয়। বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য জামায়াত যে কৌশল অবলম্বন করেছিল, সেই 1971 সনের যুদ্ধ পরবর্তী সময় থেকে সেটা এখনো পর্যন্ত তারা বহাল রেখেছে। সেটি হলো গুপ্ত রাজনীতি, গোপন রাজনীতি, এবং এটা তারা করতে বাধ্য হয়েছে। তাদের প্রকাশ্যে একটা উইংস ছিল বা আছে, আর গোপনে তাদের সেই উইংসটি কতটা সচল, জাস্ট একটা উদাহরণ দিই। গতকাল রাতে নিউ মার্কেট থেকে আমি 9টা সাড়ে 9টার দিকে ফিরছিলাম।
প্রচণ্ড যাকে বলা হয় রাস্তা ব্যস্ত। তো আমি ঢাকা কলেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো সেখানে শত শত ছেলেরা দলে দলে বিভক্ত, কোথাও 10 জন, 15 জন, 20 জন, বিভিন্ন জায়গাতে তারা আড্ডা মারছে, গল্পগুজব করছে। এর মধ্যে সব সংগঠনই আছেন। আর যেহেতু আমি ওই মহল্লাতে থাকি বহুদিন ধরে, মোর দেন 40 ইয়ার্স, তারপর ঢাকা কলেজের ছাত্র ছিলাম, আর বর্তমান অবস্থার কারণে সবাই চেনেন, তো সবাই আসছে, কথাবার্তা বসছে। তো সেখানে দেখলাম যে সবাই প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ছাত্রদল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর সাহেবের সংগঠন, বাম সংগঠন, সবাই। কিন্তু শিবিরের যারা লোকজন আছে আমি তাদেরকে দেখলাম না। তো এক জায়গাতে যখন দাঁড়ালাম মাঠের মধ্যে, ঢাকা কলেজের মাঠের মধ্যে, রাত তখন 9টা। তো ছাত্রদলের ছেলেরা আছে, তারপরে অন্যান্য সংগঠনের ছেলেরা আছে, আড্ডা মারছি, কথা বলছি। তো ছাত্রদলের ছেলেদের বললাম যে তোমাদের সমস্যা কি? তো বলে যে সমস্যা হলো গুপ্ত সংগঠন। আমাদের মধ্যে যে কারা শিবির করে, আমরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু কারা শিবির করে আর কারা যে ছাত্রদল করে এটা আমরা বুঝতে পারছি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। এবং প্রথম সারির যারা ওখানে ছাত্রদলের নেতা, তারা ওই প্রকাশ্যে বলছিল, যখন অন্য পক্ষ ধরুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যারা নেতা ছিলেন বা অন্য সংগঠনের নেতা ছিলেন, তাদের সামনে তারা এই কথাগুলো বললেন। তো বোঝার চেষ্টা করুন যে জামাত এবং শিবির তাদের এই যে গোপনে থাকা, অন্য দলের মধ্যে মিশে থাকা বা সমাজে যাকে বলা হয় বিভিন্ন স্রোতে মিশে থাকার যে চরিত্র, 1971 সন পরবর্তী অর্থাৎ 72 সন থেকে তারা যে শুরু করেছে, এটা এখন পর্যন্ত যাকে বলা হয় এখন পর্যন্ত তারা ছাড়েনি। এই সময়টাতে যদি কেউ বলে যে গুপ্ত সংগঠন, নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের সঙ্গে এখনো ছাত্র শিবিরের লোকজন তাড়া খাচ্ছে, তারপরে তারা এখনো ভুল না পাল্টে ছাত্রলীগের কর্মী হিসেবে জেলে যাচ্ছে, এবং সেই জেল থেকে তারা তথ্য সংগ্রহ করে আবার সংগঠনের কাছে পৌঁছে দিয়েছে, এই কথা যদি কেউ আমাকে বলে আমি অবিশ্বাস করতে পারবো না। আমার অভিজ্ঞতা সেটাই বলে। তো এইগুলো একটা গুপ্ত অবস্থা জামাত শিবিরের। দ্বিতীয়ত হলো যে তারা একটি বাহিনী তৈরি করে ফেলেছিল, যেটিকে এখন বট বাহিনী বলা হয়। তো বট বাহিনীর কাজ হলো তারা পার্টির কাছ থেকে নিয়মিত অর্থ পায়, টাকা পায়, এক একজনের নামে 300-400 করে ধরেন ফেসবুক আইডি রয়েছে, ইউটিউব রয়েছে, তাদের বিভিন্ন নাম রয়েছে, বিশ্রী সব নাম, বিশ্রী সব চেহারা, কিন্তু লোক একজন ছাত্রনেতা খুব ঠাট্টা করে বলছিলেন যে এরা এতটা ভয়ঙ্কর, যেমন দেখা গেল যে কোনো একটা এলাকাতে শিবিরের কর্মী সমর্থক আছে 10 জন, তো সেখানে দেখা গেল যে সেই এলাকাতে একজন শিবিরের কর্মকর্তা সে একটা স্ট্যাটাস দিল, তো সেখানে 1000 লাইক পড়ে গেল। তো বোঝার চেষ্টা করুন যে 10 জন যদি কর্মী থাকে, তাহলে সেখানে 1000 লাইক যদি পড়ে, তাহলে নিঃসন্দেহে মোর দ্যান 100 তাদের যে ফেসবুক আইডি, ফেক আইডি তাদের রয়েছে। তো এই কাজগুলো তারা যেভাবে করে, বট করে, এটা হলো তার প্রতিপক্ষকে গালাগাল করা, অশ্লীল অশ্রাব্য ভাষা দিয়ে তাদেরকে অবদমিত করে ফেলা, তাদের মনের যে শক্তি এটাকে ভেঙে দেওয়া এবং নুইসেন্স তৈরি করা, মুহূর্তের মধ্যে যেন তাকে রাগিয়ে দেয়া যায়। তো এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে এবং এটা সুফল হয়তো তারা পেয়েছে। কিন্তু ইদানিং যেটা হয়ে গেছে, এই যে কাজগুলো যে শিবির করছে এবং তারা যে বট বাহিনী, শিবিরের বট বাহিনী, জামাতের বট বাহিনী, এটা মোটামুটি বাংলাদেশের আকাশ বাতাস, ঘাস লতা পাতা সবাই জানে এবং সবাই 10 মুখে সমালোচনা করছে, নেতিবাচক। এবং এই নেতিবাচক সমালোচনা নিয়ে তারা কোনো অবস্থাতে এগোতে পারবে না, এগুলো যখন বিরূপ পরিস্থিতি থাকে, তখন যেমন শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল তখন তাকে গালি দিলে ভালো লাগতো, কিন্তু এখন শেখ হাসিনার গালি ভালো লাগবে না, কারো ভালো লাগবে না। আওয়ামী লীগকে গালি দিলে এখন কেউ হিরো হতে পারবে না। এখন যদি হিরো হতে হয় তাহলে তারেক রহমান সাহেবকে গালি দিতে হবে, এখন হিরো হতে হলে মির্জা ফখরুলকে গালি দিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিতে হবে, তার আশেপাশে যারা পাওয়ারফুল লোক রয়েছেন তাদেরকে গালি দিতে হবে, এটাই হলো নিয়ম। কিন্তু যে বট বাহিনী, তারা ঠিক
তাদের যে কাজের যে ধারাবাহিকতা ওটা এখনো তারা বজায় রাখছে, ফলে খুব দ্রুত তারা জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদের যে আসল চরিত্র সেটা প্রকাশিত হয়ে গেছে। এটা গেল 2। 3 নম্বর হলো তারা দেশের বাইরে কিছু ইউটিউবার, সামাজিক যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে ভাড়া করেছে। এই ইউটিউবাররা এরা সবাই খুব নিম্নমানের, মানে ওই যে বট বাহিনী যে সকল কথাবার্তা বলে, গালাগাল করে, ঠিক ওইরকমই গালাগালি, মানে তার অভ্যস্ত এবং আরও নিম্নমানের। যেমন দেখা গেল যে সেফায়েতুল্লাহ শেফু, তিনিও গালাগাল করেন, কিন্তু গালাগালির মধ্যে আবার তার আর্ট আছে এবং তিনি যে একজন শিক্ষিত মানুষ, মাঝে মধ্যে ভালো কথা বলতে গিয়ে তিনি তার সেই যে তার বংশ যে ভালো, রক্ত ভালো, একসময় ভালো লেখাপড়া করতেন এবং তিনি মেজাজ হারিয়ে গালাগালি করেন, ওটা বোঝা যায়। কিন্তু এই যে সকল টোকাই ইউটিউবার বা যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার যাদেরকে বলা হচ্ছে যে জামাত তাদেরকে ভাড়া করেছে, তো এদের চেহারা, সুরত, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, বংশ, জন্ম সব কিছুর মধ্যেই নিম্নজাত। আমাদের যেমন ওই যে রেজা কিবরিয়া সাহেব আসিফ নজরুলকে উদ্দেশ্য করে একটা শব্দ চয়ন করেছেন যে নিম্নজাত। তো এটা রেজা কিবরিয়া বলতে পারেন। রেজা কিবরিয়ার যে বংশ, তার যে শিক্ষা এবং তার জীবনের যে সফলতা, সেখান থেকে তিনি একজনকে উদ্দেশ্য করে বলতে পারেন যে ও নিম্নজাত, এটা বলতে পারেন, তার সে রাইট রয়েছে। এগুলো একটা। আর দ্বিতীয়ত হলো যে রেজা কিবরিয়া বলতে পারেন, এটা হলো তার কোয়ালিটি। আর কিছু মানুষ আছে তাদের কর্ম দ্বারা, আচরণ দ্বারা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেন যে সমাজের প্রত্যেকটি মানুষ, প্রতিটি প্রাণী তাদেরকে নিম্নজাত বলবে বা বলাটা অনেকটা অবশ্য কর্তব্য, না বলে গুনাহ হবে। ইতিমধ্যেই কিছু মানুষ সামাজিক মাধ্যমে গালাগাল করে ইউরোপ আমেরিকার মতো একটা সভ্য দেশে থেকে বাঙালি রক্ত যে কতটা অসভ্য হতে পারে, কতটা সংকর হতে পারে, তা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন। আপনারা জানেন যে আমাদের এখন পশুদের মধ্যে ক্রস ব্রিডিং হয়। যেমন ধরেন ব্রাজিলিয়ান একটা গাভী হলো ব্রাজিল দেশের, আর এখানে কি করলো ভারতীয় একটা ষাঁড় আনা হলো, সেই ষাঁড়ের বীর্য, পাকিস্তানের একটা ষাঁড় আনা হলো, সেই ষাঁড়ের একটা বীর্য, আর ধরুন আমেরিকার একটা খুব যেটা বাহামা প্রজাতির একটা ষাঁড় আছে, সেই বীর্য। এই 3টি বীর্য গবেষণাগারে একত্র করা হলো। একত্র করে তারপর সেই ব্রাজিলিয়ান গাভীর জরায়ুতে সেটি রাখা হলো এবং সেখান থেকে যে বাছুরটি বের হলো সেটিকে বলা হয় শঙ্কর প্রজাতির বাছুর, এবং এটা এখন অ্যাভেলেবল। এবং এই শঙ্কর প্রজাতির যে বাছুর, শঙ্কর প্রজাতির গাছ, শঙ্কর প্রজাতির শাক সবজি, এটা আমাদের সমাজে যেগুলোকে হাইব্রিড বলা হয় ভালো ভাষায়, কিন্তু আসলে শঙ্কর প্রজাতির। তো এই শঙ্কর প্রজাতির যে জিনিসগুলো আমরা খোলামেলা পশুর ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে, বৃক্ষলতার ক্ষেত্রে ব্যবহার করি, এটি মানুষের ক্ষেত্রে যে কতটা জঘন্য হতে পারে এটি বলার মতো নয়। আপনারা জানেন যে নারী পুরুষের যে দৈহিক সম্পর্ক, সেই দৈহিক সম্পর্কের মধ্যে যখন পুরুষের শুক্রাণু, নারীর যে ডিম্বাণু, সেই ডিম্বাণু একত্র হয়ে যখন একটি সন্তান জন্ম দেয়, ঠিক সেই সময়টাতে যদি কোনো নারী চরিত্রহীন হয়, অর্থাৎ দেখা গেল একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, বা ধরুন তারা পথবধূ বা পতিতা, কিন্তু যে কোনো কারণে গর্ভধারণ হয়ে গেছে, কিন্তু তার তো পেটের ধান্দায় কাজটা করতে হচ্ছে। তো ওই সময়টাতে তার জরায়ুর মধ্যে যে পরিবেশ পরিস্থিতি হয়, সেটার বিজ্ঞান কিন্তু বলেছে। যেমন ধরুন একটা পুরুষের 1 ফোঁটা বীর্যে কোটি কোটি শুক্রাণু থাকে, তো তারা প্রচণ্ড বেগে দৌড়াতে থাকে জরায়ুর দিকে এবং সবাইকে পরাজিত করে যে শুক্রাণুটি সবার আগে পৌঁছতে পারে ওই কিন্তু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে একটি সন্তান উৎপন্ন করতে পারে, বাকি সবাই মরে যায়। এখন ধরেন যে শুক্রাণুটা চলে গেছে
গর্ভাশয়ে জরায়ুতে, এবং সে সেখানে গিয়ে কম্পোজ করতেছে, একটা বাচ্চা তৈরি করবে। আর ওর মধ্যে ওই গাভীটি বা সেই নারীটি বা কোনো ভদ্র মহিলা তার যদি পেটের ধান্দায়, জীবিকার ধান্দায় প্রতি মুহূর্তে তাকে অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করতে হয়, তাহলে ওই পুরুষের যে বীর্য তারাও কিন্তু জরায়ুর দিকে ছুটতে থাকে। তো জরায়ুর যে মুখ, সেই মুখটি কিন্তু বন্ধ হয়ে যায়। যেই মুহূর্তে ওই শুক্রাণু এবং ডিম্বাণু একত্র হয়ে যায়, জরায়ুর মুখটা বন্ধ হয়ে যায়। তখন করে কি, ওই যে অন্য পুরুষের যে শুক্রাণু, ওইগুলো জরায়ুর চারিপাশে ঘুরতে থাকে আর ওকে ভয় দেখায়, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, আঙ্গুল ঢুকিয়ে দেবো, ওটা করব, এই ইত্যাদি নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। এবং ফলে ওই যে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে সম্মিলন, সে যে আস্তে আস্তে বাড়তে থাকে, ওটা মানে তার ওই জন্মকালীন সময়ে 9 মাসের মধ্যে যতবার ভিন্ন চরিত্রের, ভিন্ন শরীরের, মানে তার পিতার যে ঔরস বা যে ঔরসে এই শুক্রাণুটা তৈরি হয়েছে, সেই ঔরসের বাইরে যখন অন্য কোনো ঔরস ওই শুক্রাণুর মানে জরায়ুর চারিদিকে থ্রেট মারে, এটা অনেকটা এরকম যে আপনি একটা বেলুনের মধ্যে আছেন আর আশেপাশে বাঘ, সিংহ, মানে এগুলো সব, বা চোর ডাকাত, তারা তলোয়ার নিয়ে আপনাকে বলছে বেরিয়ে আয়, মেরে ফেলবো। ফলে ওই যে শিশুটি জরায়ুর মধ্যে 10 মাস 10 দিন, তো সে বেড়ে ওঠে, তার মধ্যে নিম্নতা, হীনমন্যতা, মন্দ চিন্তা, অন্যের কুচিন্তা থেকে শুরু করে অশ্লীলতা, অশ্রাব্যতা, খুন, ধর্ষণ, রাহাজানি থেকে শুরু করে পৃথিবীর যত রকম মন্দ কাজ রয়েছে, সব জিনিসগুলো তার মধ্যে হয়। এবং এগুলো কিন্তু পশুর মধ্যে হয় না সাধারণত। পশুর মধ্যে হয় না, এই কারণ হলো পশুর একটা নির্দিষ্ট সময়, নারী গর্ভবতী হওয়ার সময় বা ওই সময়টা তার যে সঙ্গম চাহিদা, এরপর তার ভিতরে আর কোনো সেই সঙ্গমের কোনো চাহিদাও হয় না, আর এটা হয় না। ফলে পশুর মধ্যে এটা হয় না, কিন্তু মানুষের মধ্যে এটা হয়, যেখানে এই শঙ্কর প্রজাতির শিশু যখন জন্মগ্রহণ করে কোনো মাতৃগর্ভে, তো সে পৃথিবীতে আসার পরে এতটা খারাপ, এতটা জঘন্য, এতটা বিশ্রী, এটা এই সমাজকে তছনছ করে দেয়। তো এই জন্যই মানে নিম্নজাতের মানুষের মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কোনো কিছু নাই। এই জন্য কারো যদি বিবেক ভালো থাকে, বুদ্ধি থাকে, তাকে যদি বলা হয় নিম্নজাত, তাহলে এর সাথে কষ্ট করে, এর সাথে অপমান করা আর কিছু থাকতে পারে না। তো নিম্নজাতের লোকরা যে মন্দ কাজ করে, মন্দ চিন্তা করে, এটা আর একটা কাহিনী সেই হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানাতে, আল বিদায়া ওয়ান নিহায়াতে এটা বর্ণনা করা আছে। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের যে 11টি ভাই, তো সেই 11টি ভাই যখন মিশরে যাচ্ছিল, ঠিক সেই সময়টিতে এক রাজার কবলে পড়ে। তো সেই রাজার আচরণ দেখে তারা বুঝতে পারে যে এই রাজাটা জারজ রাজা, নিম্নজাতের রাজা। এবং সেটা নিয়ে একটা বিরাট ওয়াজ রয়েছে, অনেক পপুলার ওয়াজ, সেগুলো আমি বলবো না। তো এরকম যারা আসলে সামাজিক মাধ্যম ব্যবহার করে এভাবে অশ্লীল, অশ্রাব্য, গালাগাল করেন, সমস্ত কিছু করেন, তাদের এই জাতটা মূলত একেবারে নিশ্চিত শঙ্কর জাত, এতে কোনো সন্দেহ নেই। এখন এই শঙ্কর জাতের কবলে পড়ে বা এই শঙ্কর জাত ব্যবহার করে অন দ্য লং রানে আপনি শাইন করতে পারবেন না, শাইন করতে পারবেন না। এই শঙ্কর জাতের পিছনে যদি আপনি ইনভেস্ট করেন, ওটা আপনার জন্য বুমেরাং হবে। অথবা এই শঙ্কর জাতের কেউ যদি আপনার সমর্থক হয়, ধরেন আপনি কোনো ইনভেস্ট করেননি কিন্তু তারা আপনাকে সমর্থন করছে, এটাও আপনার জন্য বুমেরাং হয়ে যাবে। এবং এটা হাজার হাজার বছরে যাকে বলা হয় প্রমাণিত। এর জন্য বলা হয়েছে বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য, বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। তো এখন এই সামাজিক মাধ্যমে গত 3-4 বছর ধরে আমরা দেখছি যে এই বট বাহিনী, তার সঙ্গে সঙ্গে এরকম টোকাই প্রকৃতির শঙ্কর প্রজাতির নিম্নজাতের কিছু ইউটিউবার, তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেটা আসলে জামাতের পক্ষে গিয়েছে। কিন্তু জামাত এখন ওই জিনিসগুলো ধারণ করতে পারছে না, বিকজ এদের কারণে, আচরণের কারণে সমাজ থেকে, রাজনীতি থেকে
জামাত ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবং জামাতের মধ্যে যে সকল এলিট মানুষ রয়েছেন, যে সকল ভদ্র মানুষ রয়েছেন, বিবেকবান মানুষ রয়েছেন, এবং জামাত এখন বুঝেই গেছে যে তাকে এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। আর এই রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে এরকম সংকর প্রজাতির এরকম মানব যারা রয়েছে, নিম্ন জাতের মানব রয়েছে, মানব নামধারী যারা রয়েছে, তাদের যে কোনো প্রশংসা, যে কোনো সমর্থন তাদের জন্য হেমলক বিষের চাইতেও মারাত্মক। এবং তারা যদি পাশে থাকে, কোনো সভ্য মানুষ, কোনো ধার্মিক মানুষ, কোনো ইমানদার মানুষ, কোনো তৌহিদি জনতা তাদের সঙ্গে থাকবে না। ফলে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গে জামাতের একটা নৈতিক দূরত্ব তৈরি হয়েছে, এবং অনেকে ধৈর্য হারিয়ে জামাতের বিরুদ্ধ পক্ষকে আগে যেভাবে গালাগাল দিত, ঠিক একই গালাগাল তারা এখন জামাতকে নিয়ে দেওয়া শুরু করেছে আকার ইঙ্গিতে। এবং তারা নতুন আশ্রয় খুঁজছে। তারা এখন বিএনপির ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করছে। অনেকে আবার আওয়ামী লীগেরও পক্ষে কথা বলার চেষ্টা করছে আকার ইঙ্গিতে। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলা শুরু করেছে। এবং এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আসলে আলটিমেটলি নিম্নজাত নিয়ে, সংকর প্রজাতি নিয়ে কোথাও আগানো যায় না, কোথাও আগানো যায় না। যদি এগোতে হয় যোদ্ধা লাগবে, বীর পুরুষ লাগবে, যদি এগোতে হয় সৎ মানুষ লাগবে, যদি এগোতে হয় জ্ঞানী লাগবে, গুণী লাগবে, যারা প্রভেন এই সমাজে, যাদের সব কিছু এই সমাজ কর্তৃক প্রমাণিত। আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বললো, কিন্তু আমার পরিবারের লোকজন খারাপ বললো, হবে না। আমাকে সারা দুনিয়ার মানুষ ভালো বললো, কিন্তু আমি দেশের মানুষ আমাকে ভালো বললো না। আমি সারা দুনিয়াতে সেই আজ লন্ডন আমেরিকা, কাল সুইজারল্যান্ড, পরশুদিন মক্কা মদিনা আমি ওয়াজ করে বেড়াচ্ছি, কিন্তু আমাদের দেশের লোকজন আমাকে চিনে না, লাভ হবে না, আমি এই দেশে কিছুই করতে পারবো না। কাজেই যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, তাহলে এই বাংলাদেশে যারা আছেন তাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। আপনি যদি গুন্ডামি করতে চান, বাংলাদেশে গুন্ডা লাগবে, আমেরিকান গুন্ডাতে কাজ হবে না। বাংলাদেশে যদি ধর্ম প্রচার করতে চান, তাহলে বাঙালি ধর্মবেত্তাদের লাগবে, এর বাইরে হবে না। ফলে কি হলো, এই যে জামাতের যে আর্তপুরোধি, তারা এই সময়টাতে বুঝতে পেরেছে যে পুরো পরিস্থিতি কিভাবে ধীরে ধীরে তাদের জন্য যে বুমেরাং হয়ে গেছে। নেপথ্যে যে সকল টোকাই ইউটিউবার রয়েছে, টোকাই নিম্ন জাতের লোকজন রয়েছে, তাদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক, কথাবার্তা আগামী দিনগুলোতে তাদের জন্য বিরাট বিপত্তির কারণ হয়ে পড়বে। দেখা গেল কারোর সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে, সেই কথার অডিও ছেড়ে দেওয়া হলো যে এখন তোমরা বড় বড় কথা বলে, একসময় আমার সাথে এই কথা বলেছিলে। কাউকে হয়তো দেখা গেল লেনদেন হয়েছে, আমাকে এত টাকা দিয়েছিল। এদের কিন্তু জাত নেই, পাত নেই, এরা প্রয়োজনের তাগিদে যে কোনো জিনিস করতে পারে। তো সেই কারণে কি হচ্ছে, জামাত যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি করার যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের কারণে তারা এই টোকাইদের কবল থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে। এখন সেই চেষ্টা তারা কতটা সফল হবে সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ